নমস্কার বন্ধুরা, যতন অনুকঙ্ক্ষা। ধর্মনগরে কি কারচুপি আটকাতে পারবে বিরোধীরা? ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন অন্যান্য জেলার মানুষজন কি গিয়ে ভোট দিতে পারবে? যে রকম ভাবে আমরা বিভিন্ন উপনির্বাচনে এক জেলার উপনির্বাচনে অন্য জেলা থেকে মানুষকে এসে ভিড় জমাতে দেখেছি, অন্ততপক্ষে আগরতলাতে যে উপনির্বাচনগুলো হয়েছে আগরতলা মহকুমার মধ্যে, সেগুলোতে যা দেখেছি, ধর্মনগরেও কি তা হবে? ধর্মনগরেও কি সাবরুম থেকে কেউ দলের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য যাবে? ধর্মনগরেও কি কেউ আগরতলা থেকে ভোট দিতে যাবে? ধর্মনগরের বিধানসভা উপনির্বাচনে ভোট দেওয়ার জন্য সোনামুড়া থেকে, অমরপুর থেকে, উদয়পুর থেকে, বিশালগড় থেকে, মোহনপুর থেকে, খোয়াই থেকে, তারপর কৈলাসহর থেকে, কুমারঘাট থেকেও কি ভোটাররা যাবেন? যদি যায় তাহলে তাদেরকে আইডেন্টিফাই করে ভোট দেয়া থেকে বিরত করার ক্ষমতা কি বিরোধী দলের ক্যান্ডিডেটের অনুগামীরা দেখাতে পারবে? সেদিন কি পোলিং স্টেশনে বিরোধীদের যে পোলিং এজেন্টরা, তারা কি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের দায়িত্ব সাহসের সঙ্গে পালন করতে পারবে? যদি পারে তাহলে তারা অনেকটা এগিয়ে যাবে। যদি না পারে, যদি তারা নিজেদের, তাদের যারা সমর্থকরা, তারা যদি নিজেদের ভোটারদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে না পারে, যদি পোলিং স্টেশনে বসে থাকা পোলিং এজেন্টরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন না করে, ভয়ে ভক্তিতে অথবা লোভের কারণে তারা যদি শাসক দলের দিকে ঝুঁকে যায়, তাহলে হিসেব গন্ডগোল হয়ে যাবে। যদি সবকিছু পোলিং এর দিন সবকিছু ঠিকঠাক ভাবে হয়, ভোট গণনার পরে স্ট্রং রুমের ভেতরে নিয়ে ইভিএম মেশিনগুলোকে ঢোকানো পর্যন্ত এই যে মাঝখানের সময়টা, সেই সময়টায় কি বিরোধী দলের যারা লোকরা রয়েছে তারা কি ঠিক মতো পাহারা দিতে পারবে? তারা কি পোলিং স্টেশন থেকে যখন ইভিএম মেশিনগুলো নিয়ে যাবে আপনার গণনা কেন্দ্রের দিকে, স্ট্রং রুমের দিকে, তখন কি তারাও সঙ্গে সঙ্গে যাবে পাহারা দিতে দিতে, যাতে মাঝপথে গাড়িতে নতুন কোনো ইভিএম তুলে পুরনো ইভিএম, মানে অরিজিনাল যে ইভিএম এ ভোট হয়েছে সেটাকে সরিয়ে যে ইভিএম মেশিনে ভোট হয়নি অন্য গাড়ি থেকে এনে সেখানে যাতে পাল্টাপাল্টি না করা হয় সেটা নিশ্চিত করতে পারবে? এইভাবে কি স্ট্রং রুম পর্যন্ত সব কিছু পাই টু পাই পাহারা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু ঠিকঠাক ভাবে আপনার গুছিয়ে রাখা পর্যন্ত তারা নজরদারি করতে পারবেন? যদি পারে তাহলে আর এক ধাপ বিরোধীরা এগিয়ে যাবে। কিন্তু এরপরে ওই গণনা কেন্দ্রে স্ট্রং রুমে ইভিএম মেশিনগুলো রাখার পরে আপনাদের খেয়াল রাখতে হবে, প্রায় 1 মাস সেগুলোকে পাহারা দিতে হবে। অর্থাৎ ভোট গ্রহণ হয়ে যাবে 9 তারিখ, 9 এপ্রিল, আর গণনা হবে 4 মে। বুঝতে পারছেন? প্রায় 1 মাস। এই 1 মাস মানে এই 25 দিনের মতন সময়, প্রত্যেক দিন 24 ঘন্টা, সারাদিন সারা রাত পাহারা দিতে পারবে কি নির্দিষ্ট দূরত্ব থেকে বিরোধী দলের ক্যাডাররা, বিরোধী দলের যারা কর্মীরা রয়েছে তারা কি পাহারা দিতে পারবে? তারা কি এটা নিশ্চিত করতে পারবে যে রাতের অন্ধকারে কেউ সেই স্ট্রং রুমে ঢুকতে পারবে না? তারা কি এটা নিশ্চিত করতে পারবে যে প্রশাসনের লোকরা বিরোধী দলের আপনার প্রতিনিধিদেরকে না জানিয়ে গোপনে বিভিন্ন ছুতোয় নন অফিসিয়ালি আপনার কি বলে স্ট্রং রুমে ঢুকতে পারবে না? তারা কি নিশ্চিত করতে পারবে যে এই স্ট্রং রুমে থাকার সময় কোনো রকম ভাবে কোনো ধরনের ম্যানিপুলেশন হবে না? যদি তারা এটা করতে পারে তাহলে তারা আরো একটা ধাপ এগিয়ে যাবে। এরপরেও কাজ শেষ হবে না। যেদিন গণনা হবে সেই দিন, গণনার দিন ঠিক সময়ে তাদের যারা কাউন্টিং এজেন্ট, তারা নিজেদের পরিচয় তার আগে পর্যন্ত গোপন রেখে তারা যে কাউন্টিং এ যাবে এই কথাটা ঢাক ঢোল পিটিয়ে প্রচার না করে তারা সেই কাউন্টিং হল পর্যন্ত কি গিয়ে পৌঁছতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং কাউন্টিং হলে কি নির্দিষ্ট সময়ের মধ্যে হলের ভেতরে ঢুকে যেতে পারবে? যদি তারা ঢুকে যেতে পারে তাহলে নিঃসন্দেহে তারা আরো একটা ধাপ এগিয়ে যাবে।
কাউন্টিং হলে ঢুকে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত না গণনা কমপ্লিট হয়ে জয় পরাজয় ঘোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি তারা তাদের ভূমিকা, তাদের যে দায়িত্ব তাদের দল তাদের উপরে দিয়েছে এবং দেশের গণতন্ত্রও তাদের উপরে দিয়েছে, সেই দায়িত্ব কি তারা ঠিকভাবে নির্ভয়ে কোনো ধরনের ভয় ডর না রেখে বা কেউ যদি লোভ দেখায় লোভে না পড়ে কোনো রকম কোনো ধরনের দুর্বলতা না দেখিয়ে তারা কি শেষ পর্যন্ত দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে তারা কি গণনা কেন্দ্রে নিজের দায়িত্ব পালন করতে পারবে? যদি তারা সেই দায়িত্ব পালন করতে পারে এবং যদি পাই টু পাই ইভিএম এর কাউন্টিং এর হিসেব তারা নিতে পারে, তাহলে হতে পারে, গ্যারান্টি দিয়ে বলা যায় না, হতে পারে তারা যখন কাউন্টিং হল থেকে বেরিয়ে আসবে তখন বাইরে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য তাদের হয়তো হাজার হাজার কর্মী সমর্থকরা অপেক্ষা করবে। আর যদি তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন না করে তাহলে হয়তো তারা নীরবে বেরিয়ে যাবে, নীরবে বাড়ি ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। এখন কথা হলো, এইগুলো কি যেভাবে বললাম সেগুলো হবে? আমরা বিভিন্ন উপনির্বাচনে দেখেছি, উপনির্বাচনে সাধারণত বিরোধী দলের যারা কর্মীরা থাকে তারা যেন ইলেকশনের আগেই হেরে যায়, যেন তারা ধরেই নেয় যেহেতু উপনির্বাচন, যে দল শাসন ক্ষমতায় আছে সেই দলের ক্যান্ডিডেটই জিতবে। কিন্তু বাস্তবে সবসময় তা হয় না। আগরতলার মধ্যেই একটি বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনে আমরা দেখেছি বিরোধী দলের ক্যান্ডিডেট জিততে। আমরা দেখেছি এর আগে বাম শাসনে আপনার কল্যাণপুরে বিরোধী দলের ক্যান্ডিডেট জিততে আমরা দেখেছি উপনির্বাচনে। আমরা আরো অনেক আগের যদি ইতিহাসে যদি যাই তাহলে আপনার কংগ্রেস রাজত্বে আমরা দেখেছি যে বাম দলের প্রতিনিধিকে উপনির্বাচনে জিততে। উপনির্বাচনে বিভিন্ন সময়ে কিন্তু এই রকম ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যেখানে শাসক দলের ক্যান্ডিডেট হেরে গেছে, বিরোধী দলের ক্যান্ডিডেট জিতেছে। কিন্তু সাধারণত শাসক দলের লোকজনই উপনির্বাচনে যেতে। তার কারণ হলো, সবচেয়ে বড় কারণ হলো যে অনেক মানুষ আছে বিরোধী দলের তেমন কোনো তৎপরতা না দেখার কারণে হতাশ হয়ে ঘরে বসে থাকে, তারা ভোট দিতে যায় না। তাদের ভোটটা এরপরেও পরে, যেটা সবাই বুঝতে পারে, সেই ভোটটা দেওয়ার জন্য ভূত আসে, প্রেত আসে, পিশাচ আসে, অশরীরী আত্মাগুলো এসে তাদের ভোটটা দিয়ে যায়। তার কারণে মানুষ ভোট না দিলেও দেখা যায় বিরাট সংখ্যক ভোট পড়েছে। এগুলো ডান আমল, বাম আমল, রাম আমল, বাম আমল, এইভাবে হিসাব করার দরকার নাই। যে যখনই শাসন ক্ষমতায় থাকে তখনই সে এই রকম বৈধ হোক অবৈধ হোক তারা সুযোগ সুবিধাগুলো তারা পেয়েছে। এবারে ধর্মনগরে ও ডেফিনেটলি শাসক দলের কাছে যেহেতু বড় চ্যালেঞ্জ, এই নির্বাচনে জিততেই হবে। আবার তাদের কাছে আরো একটা বড় চ্যালেঞ্জ হলো এই নির্বাচনে তাদেরকে হারানোর জন্য, তাদের অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারানোর জন্য তাদের দলের মধ্যেই একটি গোষ্ঠী ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। সেহেতু তারা জয়ের জন্য সব ধরনের পন্থা অবলম্বন করবে, এটা ধরে নেওয়া যায়। এখন কি কি পন্থা অবলম্বন করবে সেটা তো তারা বলবে না, সেটা মানুষ যার যার মতন করে অনুমান করে নিতে পারে। বিরোধী দলগুলো যেহেতু এই উপনির্বাচনে একটা ভালো ফাইট দিচ্ছে এবং যেহেতু দেখা যাচ্ছে যে বিরোধী দলের ক্যান্ডিডেটকে কেন্দ্র করে, বিরোধী দলের নেতাদেরকে কেন্দ্র করে একটা ভালো উন্মাদনা রয়েছে, একটা ভালো সংখ্যক ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, তারা প্রচার করছে এবং সাহসের সঙ্গে উৎসাহের সঙ্গে কাজ করছে, সেহেতু বিরোধী দলের একটা জয়ের চান্স থাকে। কিন্তু এই জয়টা তো আর এমনি এমনি আসবে না। লড়াইয়ের ময়দানে তো আর কোনো ঠিক মতো তাদের দায়িত্ব না পালন করলে তাদেরকে তো আর কেউ এসে ভিক্ষা দেবে না যে নাও তোমাকে জয় দিলাম, অত পার্সেন্ট তোমাকে ভোট দিয়ে দিলাম, এরকম তো হবে না। জয়টা বলা হয় যে ছিনিয়ে আনতে হয়। যখন জয় পরাজয় মানুষের ভোটের চেয়েও নানান ধরনের কলা কৌশলের উপরে নির্ভরশীল হয়ে যায়, তখন জয়টা ছিনিয়ে আনতে হয়, কেড়ে আনতে হয় দাপটের সঙ্গে, নিজের দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে। আমাদের রাজ্যের বিরোধী দলগুলো কি এখনো পর্যন্ত এই অবস্থাতে আছে যে তারা, বিরোধী দলগুলো ঠিক মতো তাদের দায়িত্ব পালন করে, লড়াই করে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে তাদের দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে দায়িত্ব পালন করে
জয়টাকে ছিনিয়ে আনতে পারবে, এই অবস্থায় কি আছে? এর কিন্তু একটা বড় প্রমাণ পাওয়া যাবে ধর্মনগরের উপনির্বাচনের ফলাফলের দিন। যদি দেখা যায় ফলাফলের দিন তারা জিতে গেছেন, তাহলে সারা দেশে তাদের জয় জয়কার হবে। যদি দেখা যায় তারা হেরে গেছেন এবং তারা হেরে যাওয়ার পরে বলে যে বিজেপি এইভাবে কারচুপি করেছে, ওইভাবে কারচুপি করেছে, অথচ নিজেরা সেটাকে আটকাতে পারেননি, তাহলে মানুষ তাদের প্রতি সহানুভূতিও দেখাবে না। মানুষ বলবে যে নিজেদের দায়িত্ব নিজেরা পালন করতে পারেন না, শুধু আপনারা ক্রন্দন করেন, বিলাপ করেন। এই ধরনের বিরোধী দলকে আমরা প্রশংসা করতে প্রস্তুত না, তাদের কথা পাত্তা দিতে প্রস্তুত না। যদি দেখা যায় বিরোধী দলগুলো প্রত্যেকটি ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে একেবারে সক্রিয়ভাবে সব কিছু করার পরে হেরে গেছেন, তাহলে মানুষকে এটাকে বীরত্বের সঙ্গে পরাজয় বরণ এই হিসাবে দেখবে এবং এর ফলে তাদের উপরে মানুষের আস্থা বেড়ে যাবে। হারলেও বলে না কি, হার কে জিতনে ওয়ালে কো বাজিগর कहते हैं, এই হারটাও তাদের এক ধরনের জিত হবে, যে লড়াইটা তারা করেছে। কি হবে ধর্মনগরে? এরকম হবে? বিরোধীরা আটকাতে পারবে কারচুপি? আর কারচুপি করার জন্য অন্যান্য জেলা থেকেও কি কার্যকর্তারা ভোট দিতে যাবে নিজের দলের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য? দলের যে অফিসিয়াল ভোটাররা রয়েছে, অর্থাৎ ধর্মনগরের যারা ভোটার, নথিভুক্ত যারা ভোটার, তারা সবাই কি ভোট দিতে পারবে? অথবা তারা সবাই কি আপনার নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে? আর তাদের মধ্যে যাদের শাসক দলকে ভোট দেওয়ার কথা বলে সবাই মনে করছে, তারা কি সবাই শাসক দলকে ভোট দিতে পারবে, মানে দেবে? কোনো ধরনের ঘোটালা কি হবে না? হবে কি না আপনাদের মনে হলে জানাবেন। আপনাদের যা মনে হয় তা লিখে জানানোর জায়গা কমেন্ট বক্স। ভালো থাকবেন। যত নানা খুলুম সবাইকে নমস্কার।